নমস্কার, আমি শুভময় সরকার। আজ পাহাড়িয়া টাইমসের ডাকে এখানে উপস্থিত হয়েছি। পাহাড়িয়া টাইমসে আপনাদেরকে স্বাগত। এক বিশেষ মানুষকে নিয়ে আজ আমরা উপস্থিত হয়েছি, যার মুখোমুখি আমরা। শ্রোতারা, দর্শকরাও তাকে দেখতে পাচ্ছেন। তিনি মানস নাগ। আপনাকে স্বাগত এই অনুষ্ঠানে। কে এই মানস নাগ? একটু আমরা বলি, বঙ্গজীবনে কয়েকটি পরম্পরার সঙ্গে আমরা সম্পৃক্ত। সেই পরম্পরাগুলোর মধ্যে একটা যেরকম বেঙ্গল কেমিক্যালস, একটা যেরকম বোডোলিন, এগুলো আমাদের বঙ্গজীবনে জড়িয়ে রয়েছে। তেমনি দুই কেসি আমাদের জীবনে জড়িয়ে রয়েছে। এক মিষ্টান্ন সংস্কৃতির কেসি দাস, কিন্তু তার কথা আজকে নয়, সেটা অন্য বিষয়। আজকে যার মুখোমুখি হয়েছে তিনি বিখ্যাত গণিতজ্ঞ বা অঙ্কের শিক্ষক, সহজে বললে, যার কাছে বঙ্গজীবন সেই অর্থে অঙ্কটাই শিখলো। আমাদের মুখোমুখি যিনি আছেন তিনি সেই বিখ্যাত কেশবচন্দ্র নাগের পৌত্র শ্রী মানস নাগ। আমরা আপনার কাছ থেকে শুনি আপনার ঠাকুরদা সম্পর্কিত কিছু কথাবার্তা। আমরা তো জানি যে তিনি তার গুয়াপেই তার আদি বাসভূমি, এবং সেখান থেকে পরবর্তী সময়ে তিনি কলকাতা শহরে চলে আসেন। স্যার আশুতোষ মুখোপাধ্যায় তৎকালীন বিখ্যাত ব্যক্তিত্ব এবং তৎকালীন কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, এবং তিনি রিপন কলেজে পড়েন, অধুনা যার নাম সুরেন্দ্রনাথ কলেজ। তিনি একটা বিখ্যাত মানুষ। অঙ্ক তো অনেকেই করেন, অঙ্কের শিক্ষক অনেকেই আছেন। আপনি সেই পরিবারের একজন পরবর্তী প্রজন্মের মানুষ হয়ে আপনার দাদু সম্পর্কিত স্মৃতি যদি কিছু থাকে, তার পরবর্তী জীবন সম্পর্কে আমরা আমাদের শ্রোতা দর্শক বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করে নিতে চাই। আপনার কথাগুলো বলুন। দেখুন, দাদুকে ছোটবেলা থেকেই ভয় পেতাম। আর দাদুকে না অঙ্ককে? অঙ্ককে ভয় থেকে এবার জানতাম, যখন জেনেছি দাদু এই সময় আমাদের স্কুলে যা পড়ানো হতো ওগুলো দাদুরই লেখা বই, ন্যাচারালি ভয়টা দাদুকে দেখা মাত্রই আসতো। আর আমরা আম্মার কাছে অনেক বেশি বেশি মানে গ্রহণযোগ্য, ঠাকুমার কাছে অনেক বেশি আম্মার আদুরে ছিলাম আমি। আচ্ছা। আর আমার যে দিদি, মানে আমার জাতুতো দিদি, ওই আমাদের বাড়িতে তখন একটাই বাড়ি ছিল, আমরা সবাই একসঙ্গেই থাকতাম। দিদি একটু দাদুর বেশি প্রেফারেবল ছিলেন। আমি দাদুর কাছে যেতামই কম, তবে নিয়মিত একটা দিন যেতামই আমার জন্মদিন, কারণ ওই দিনকে গেলে আমি 5টা টাকা পাবো দাদুকে প্রণাম করলে, এটা আমি জানতাম। সেই জন্য ওই দিনকে আমি যেতামই প্রণাম করতে। আর দাদু ঠিক সবার জন্মদিন মনে রাখতেন, দাদু সবার জন্মদিন মনে থাকতো। মানে তিনি যতটা বাইরের জীবনে শিক্ষাবিদ হিসাবে বিখ্যাত ছিলেন, ততটাই পারিবারিক ছিলেন। একদম, বাড়িতে কোনো রকম কোনো পড়াশোনার আলোচনা হতো না, দাদু করতেনই না। আর পরবর্তীকালে যখন খেলাধুলা করতাম বা খেলার মাঠে খেলা দেখতে যেতাম, আমার সঙ্গে দাদুর সম্পর্ক ছিল মোহনবাগানের খেলা নিয়ে। দাদু জিজ্ঞেস করতো আজকে খেলার কি স্কোর, যদি বলতাম যে হ্যাঁ আজকে 1 গোলে জিতেছে বা 2 গোলে জিতেছে, দাদুর মুখের অভিব্যক্তিটা দেখেই বুঝতে পারতাম একেবারে মোহনবাগানের সমর্থক। অসম্ভব মোহনবাগান অন্ত প্রাণ ছিল দাদুর। মানে এরকম হয়েছে, মোহনবাগান যদি সেদিনকে কোনো ইস্ট বেঙ্গলের সঙ্গে খেলায় হেরে গেছে, দাদু রাত্রিবেলা ডিনার করেননি, এতটাই আত্মিক ছিলেন খেলার মাঠের সঙ্গে। এইরকম। আচ্ছা, এই যে গুড়াপে ওনার যেখানে আদি বাড়ি, সেই গুড়াপে ওনার একটা স্মৃতিস্তম্ভ আছে। হ্যাঁ, এখনো আছে, এবং সেটা খুব অনেকেই দেখতে যান বাড়ির কাছে। আচ্ছা, সেই বাড়ি নিয়ে কি আপনার কোনো স্মৃতি আছে, না আপনি কলকাতা জীবনটাকে খুব কাছে? না, গুড়াপে আমরা যাই, এবং দাদু থাকাকালীনও আমরা গেছি, অনেকবারই গেছি। দাদু কলকাতা বাড়িতেই থাকতেন, মাঝে মধ্যেই গুড়াপ যেতেন, এবং গুড়াপে গেলে কিন্তু দাদু 7 দিন 10 দিন না, মাসের পর মাস থাকতেন ওখানে। হ্যাঁ, টানা 3 মাস 4 মাস 5 মাস 6 মাস দাদু ওখানে থাকতেন। দাদু আম্মা দুজনেই যেতেন। তারপরে আমার আম্মা 76 সালে মারা যান। তারপরে দাদু কলকাতায় চলে আসেন। দাদু সম্ভবত মারা যান, যতটুকু আমার মনে হয় 1987 সালে 6 ফেব্রুয়ারি। আর জন্ম ছিল বোধহয় রথের দিন। আমরা ছোটবেলা থেকেই জানতাম দাদু রথের দিন জন্মেছেন, এবং বাংলার 1300 সালের দাদুর জন্ম রথের দিন, যার জন্য দাদুর জন্মদিনটা
ইংরেজি এখন বলতে পারবো না, বাংলা হিসেবে হিসেবেই জানি রথের 1300 সালের রথের দিন দাদুর জন্ম, যার জন্য দাদুর জন্মদিন কত বছর দাদুর হচ্ছে সেটা আমরা বাংলা ক্যালেন্ডার দেখতাম, যত সাল 1300 তত বছর দাদুর বয়স। একটা কথা খুব জানতে ইচ্ছে করছে যে ধরুন এমন একজন মানুষ যিনি বাঙালি জীবনে ভীষণভাবে জড়িয়ে আছেন, 100 বার। হ্যাঁ, আমাদের এই প্রজন্ম পর্যন্ত মানে আজকের একদম হালফিলের যে প্রজন্ম সেই প্রজন্ম কিন্তু কেসি নাগ মানে অঙ্কের যেন এক প্রবাদ পুরুষ, যুব পুরুষ। একটা কথা আমার মধ্যে মনে হয় প্রচুর জ্ঞানী ব্যক্তিত্ব, গণিত বিশেষজ্ঞ মাস্টারমশাইরা ছিলেন, কিন্তু একজন মানুষ, তখন তো মিডিয়া প্রচারের এমন সময় নয়, প্রিন্ট মিডিয়া তাও সেই আদিকালের পুরনো আমলের সেই সমস্ত ব্যাপার স্যাপার, কিন্তু বঙ্গজীবনে বা আমি তো বলবো ভারতীয় জীবনেই যে একজন মানুষ এমন প্রবাদ প্রতিম হয়ে উঠলেন। অঙ্কের টিচার তো অনেকেই ছিলেন, আপনার কি মনে হয় একজন পরিবারের মানুষ হিসেবে? আমার যেটা মনে হয় অঙ্কটা মানে মানুষের কাছে দাদু যে সহজভাবে যেভাবে পৌঁছে দিতে পেরেছেন, ঘরোয়া ভাবে একদম মানে সহজভাবে পৌঁছে দিতে পেরেছেন, এইভাবে আর কেউ এইভাবে অঙ্কের বই কেউ লেখেনি। কোথাও একটা স্পেশালিটি তো ছিলই। 100 বার অত সহজ সরল ভাষায় ওই বাঁদর উঠছে নামছে বা তৈলাক্ত বাসে বাঁদর উঠছে নামছে, এই রকম ভাবে অঙ্ক বই আর কারুর আপনি দেখতে পাবেন না, এরকম ভাবে বই লেখা। মানে প্রাত্যহিকতার উদাহরণ দিয়ে অঙ্ককে যিনি বুঝিয়েছিলেন তিনি বিখ্যাত জীবনের সঙ্গে অঙ্ককে মিশিয়ে দিয়েছিলেন, যার জন্যই হয়তো শরৎচন্দ্র ওনাকে গণিত শিল্পী বলেছিলেন। উনি তো শরৎচন্দ্রের খুব কাছের মানুষ ছিলেন, বিখ্যাত কথাশিল্পী শরৎচন্দ্র। শরৎচন্দ্রের বাড়িতে যে সান্ধ্যকালীন বোধহয় আড্ডা হতো, মানে প্রতি সপ্তাহে বোধহয় শনি রবিবার ওনার বাড়িতে সান্ধ্যকালীন একটা আড্ডা হতো, সেই আড্ডায় নিয়মিত দাদু যোগাযোগ যেতেন, এবং ওইখান থেকেই দাদুকে বোধহয় কখনো উনি বলেছিলেন, তখন তো আমি জানি না, এগুলো সবই আমার শোনা, দাদুকে বলেছিলেন এসব হচ্ছে গণিত শিল্পী। উনি ছিলেন কথা শিল্পী, হ্যাঁ উনি গণিত শিল্পী। হ্যাঁ, দাদুকে শরৎচন্দ্রই বলেছিলেন গণিত শিল্পী। আচ্ছা, কবিশেখর কালিদাস রায়, হ্যাঁ, যার কথা আমরা জানি, বিখ্যাত কবি, আমাদের পাঠ্যসূচিতে ছোট বয়সে পড়েছি, তার সঙ্গে খুব সখ্য ছিল। হ্যাঁ, কবিশেখর কালিদাস রায় দাদুকে, আমরা সবই আমার শোনা, কবিশেখর কালিদাস রায় ইনসিস্ট করেছিলেন দাদুকে যে কেশব তুমি অঙ্কের বই লেখো, এবং দাদু নাকি তখন বলেছিলেন যে আমি কি করে অঙ্কের বই লিখতে হয় কোনো ধারণাই নেই আমার। তখন বললেন যে তুমি অঙ্কের বই কিছু কিছু দেখো, এবং দেখো তোমার নিজের, তুমি যেভাবে অঙ্ক শেখাও ছাত্রদের তুমি সেইভাবেই অঙ্কের বইগুলো লেখো। আচ্ছা, সেই কবিশেখর কালিদাস রায়ই দাদুকে ইনিশিয়েট করেছিলেন অঙ্কের বই লিখতে। এবং এই যে পাটিগণিত কথাটা, যারা শ্রোতা দর্শক বন্ধুরা আছেন তাদের জন্য বলি যে পাটিগণিত, এটাকে না উনি মাঝে সাঝে বলতেন পাটিগণিত, মানে একেবারে ব্যাপারটাকে খুব সহজ সরল করে রক্তের মধ্যে ঢুকিয়ে দেওয়া। অঙ্ক যে এত সহজ ভাবে করা যায় সেটা বোধহয় কেশবচন্দ্র নাগ আমাদের মধ্যে না আসলে আমরা জানতে পারতাম। পারিবারিক ঘটনাগুলো জানলাম, আপনার স্মৃতি থেকে কিছু কিছু ব্যাপার আপনি বলছেন। একটা ব্যাপার আমার একটু জানা জরুরি, তা হচ্ছে যে ধরুন তার পরবর্তীতে উত্তরসূরি যারা আপনারা বা তার ছেলে, তারপরে যারা এসছেন পরিবারের, তাদের ভিতর কি অঙ্কের প্রতি কোনো বিশেষ আগ্রহ দেখেছিলেন নাকি না? অঙ্কের ভেতর বিশেষ আগ্রহ আমি বলি যে আমাদের জেনারেশনে, আমাদের যে জেনারেশন মানে নাতি জেনারেশন, আমার যে সব থেকে আমাদের ছোট ভাই, উনি কেশবচন্দ্র নাগের ছোট ছেলের ছেলে, তার মধ্যে কিছুটা অঙ্কের মধ্যে ব্যাপারটা আছে, এবং আমার ছেলেদের জেনারেশনে আমার নিজের ছেলে এবং আমার ভাইয়ের ছেলে আজকে অঙ্ক নিয়েই পড়াশোনা করছে। ও এই মুহূর্তে পিএইচডি করছে অঙ্ক নিয়ে, ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে পিএইচডি করছে। আর আমার ছেলেও মানে অঙ্ক নিয়ে পড়াশোনা করেনি, ও ইঞ্জিনিয়ার হয়েছে, কিন্তু সিবিএসই বোর্ড থেকে ও 100 পেয়েই পাস করেছে। আচ্ছা, একটা কথা খুব জানতে ইচ্ছে করছে যে উনি সুরেন্দ্রনাথ কলেজ মানে তৎকালীন রিপন কলেজ স্যার আশুতোষের মতন এমন প্রবাদ প্রতিম ব্যক্তিত্বের সান্নিধ্যে এসেছিলেন, শিক্ষক হিসাবে এত বড় সম্মান, এত বড় শ্রদ্ধা মানুষের পেয়েছেন। তার কথা আমরা যেরকম হাল ফিলে না, সময়টা এমন যেখানে আমরা দেখছি যে একজন মানুষ
হয়তো যতটা জানছেন তার থেকে অনেক বেশি তার নিজেকে জাহির করা। এই মানুষটি সম্পর্কে আসলে আমরা খুব জানতে আগ্রহী আপনাকে পেয়েছি বলেই, যে তিনি ব্যক্তিগত জীবনে কেমন ছিলেন। পারিবারিক তো শুনলাম, মানে ব্যক্তিগত জীবন কি সিম্পল লিভিং, নাকি একটু তার চলাফেরার মধ্যে কোথাও একটা অন্যরকম ব্যাপার ছিল? খুব সাধারণ জীবন যাপন করতেন। দাদুর মধ্যে আমি কোনোদিন চা খেতে দেখিনি দাদুকে, অন্য কিছু নেশা করা তো দূরের কথা, কোনোদিন চা খেতে দেখিনি। আচ্ছা। অবশ্য আমরা যে সকালবেলা ছোটবেলা থেকেই চাটা খাই তাতে দাদুর কোনো আপত্তিও করতে দেখিনি, কিন্তু নিজে খেতেন না। নিজে খেতেন না। এবং চা খেতেন না কেন, চায়ের নেশা হয়ে যাবে সেই জন্যই উনি চা খেতেন না। এটা দাদুর মুখ থেকেই শোনা। আপনি দাদুকে একটু ভয় পেতেন? হ্যাঁ, আমি ভয় পেতাম, মানে একটু দূরে দূরে থাকতেন? হ্যাঁ, দাদুকে সেটা অঙ্ক থেকে তো? অঙ্ক থেকেই ভীতি, হ্যাঁ, সেই থেকে দাদুর ওপর ভীতি। বরং আপনার ঠাকুমা অনেক কাছের ছিলেন। ঠাকুমা আমার অনেক কাছের ছিল। আজকের বঙ্গজীবনে এই মানুষটিকে কি আস্তে আস্তে তিনি কি বিস্তৃত হচ্ছেন, তাকে ভুলে যাওয়া হচ্ছে? আজকে পাহাড়িয়া টাইমসের উদ্যোগে আমরা এই শহরবাসী এবং পাহাড়িয়া টাইমস যতদূর সম্প্রচারিত হয় তাদের কাজকর্ম, আমরা কিন্তু আমার বিশ্বাস যারা দেখছেন তারা মনে করতে পারবেন, এই প্রজন্ম যদি দেখেন তারাও মনে করতে পারবেন এবং বাড়ির বড়দের কাছে জেনে নেবেন যে কে ছিলেন এই প্রবাদ প্রতিম অঙ্ক ব্যক্তিত্ব, গণিত ব্যক্তিত্ব। তো আপনার কি মনে হয় আজকে তাকে আমরা বাঙালিতে একটু বিস্তৃতি প্রবণ, আমরা অতীতকে মাঝে মাঝেই ভুলে যাই, এটা কি মনে হয় আপনার? দেখুন, এখন একটা কথা আছে, আউট অফ সাইট আউট অফ মাইন্ড। কেশবচন্দ্র নাগের বই এখন যেহেতু সব মানে বাংলা, ওনার তো বাংলা, ইংলিশ, হিন্দি সবেতেই বই লেখা আছে, কিন্তু সবই তো ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের সিলেবাসের আন্ডারে। এখন ম্যাক্সিমাম পড়াশোনা হচ্ছে সিবিএসসি, আইএসসি, এবং ওই ধাঁচাটাকে ফলো করা হচ্ছে স্বাভাবিকভাবে। এই বইও চেঞ্জ করা হয়েছে, কিন্তু তাতে এখনকার জেনারেশনের ছাত্ররা যেহেতু সিবিএসসি বোর্ড, আইসিএসসি বোর্ড, তারা কেসি নাগের বই কতটা পড়ছে, আর ওনার বই না পড়লে তো ওনার সম্বন্ধে ধ্যান ধারণাও হবে না। হ্যাঁ, ঠিক বলুন, আপনি বলুন। সেই জন্যই এই এখনো অব্দি যারা বাংলা মিডিয়ামে পড়াশোনা করেছে বা বাংলা বোর্ড থেকে পড়ছে, তারা কেশব নাগ সম্বন্ধে জ্ঞান তাদের নিশ্চয়ই থাকবে, এবং কেশব নাগ সম্বন্ধে তারা আরো বেশি জানবে তাদের পূর্বপুরুষদের কাছ থেকে। একটা কথা কিন্তু আমার মনে হয় যে আপনিও হয়তো সহমত হবেন, তা হচ্ছে যে বর্তমান টিকে থাকে অতীতের উপর নির্ভর করে সাংস্কৃতিক ভাবে। ধরুন আজকে ক্রীড়া জগতে আজকের ফুটবলাররা বা আজকের ক্রিকেটাররা যারা অতীতের কিংবদন্তি খেলোয়াড় ছিলেন, আমরা যদি আজকে গোষ্ঠপালকে আস্তে আস্তে বিস্তৃত হই, আমরা যদি মোহনবাগান ক্লাবের সেই ঐতিহাসিক জয় ইংরেজি সেটাকে বিস্তৃত হই, পরবর্তী সময়ে সেই যে পরিসর সেখানে কিন্তু খুব একটা উন্নতি হয়তো নাও হতে পারে। আজকের ইতিহাস, বাঙালির ইতিহাস, আমি কিন্তু অঙ্কের ইতিহাস তো বটেই, বাঙালির ইতিহাসে কেশবচন্দ্র নাগ কিন্তু আমার মনে হয় এক বড় পরিসর যুগে জুড়ে থাকা উচিত, এটা আমি একমত। এবং আমার মনে হয় এটা একটা যারা শুনছেন, যারা এই সামাজিক জায়গাগুলোতে বা বিভিন্ন প্রশাসনিক জায়গাগুলোতে আছেন, তারা কিন্তু বাঙালির ইতিহাসের সঙ্গে কেশবচন্দ্র নাগের এই জায়গাটাকে বোধহয় একটু আগামী দিনে ভাবনা চিন্তা করতে পারে। এই লেগাসিটাকে ধরে নিয়ে যাওয়া উচিত আমাদের, এটা কর্তব্য। এখন সেটা কোনো পুরস্কারের মাধ্যমে হতে পারে, সেটা কোনো চেয়ারের মাধ্যমে হতে পারে, সম্মাননার মাধ্যমে হতেই পারে। আমাদের গুড়াব গ্রামে এখনো বোধহয় ওখানকার স্কুলে, আমি একদম সঠিক বলতে পারবো না, ওখানকার স্কুলে কোনো স্কুলের অ্যাচিভমেন্টের ওপর নিশ্চয়ই কোনো পুরস্কার বোধহয় দেয়া হয় এখন, সেটা আঞ্চলিক ভাবে। হ্যাঁ, উনি তো সেই 7 মাইল দূরের একটা পরবর্তী সময় প্রথম দিকে কিষানগঞ্জেও বোধহয় ছিলেন। কিষানগঞ্জে উনি ছোটবেলাটা কাটিয়েছেন, তারপরে উনি গুড়াপে পড়াশোনা করেছেন, তারপরে গুড়াপ থেকে 7 মাইল দূরে ভাস্তারা স্কুলে পড়াশোনা করেছেন। পরবর্তী সময় কলকাতায় চলে আসা, পরবর্তী সময় স্কুলিংটা ওখানেই হয়েছে, কলকাতায় এসে উনি রিপন কলেজে পড়াশোনাটা করেন। আজকের গুড়াপে তার যে বাসভূমি, তার যে কাজকর্ম, সেই স্কুল বা তার নিজস্ব যেখানে তিনি থাকতেন বা আপনাদের পরিবার পূর্বপুরুষ যেখানে থাকতেন, সেটা কি সংরক্ষণের কোনো
ভাবনা চিন্তা ওটা- আপনাদের তরফে বলিনি, আমি বলছি প্রশাসনের তরফে, প্রশাসনের তরফ থেকে আঞ্চলিক ভাবে হলেও। আঞ্চলিকভাবে আমাদের কাছে অফার এসেছিল। আমরা বলেছি এখনো অবধি আমরা বাড়িটাকে মেনটেন করতে পারছি, আমরা যতদিন পারবো আমরাই করব। আমরা এখন যথেষ্ট মেনটেন্ড আছে আমাদের বাড়ি। কেউ আছেন ওখানে আপনাদের আমাদের পরিবারে? না, আমাদের পরিবারের এই মুহূর্তে কেউ নেই। কেয়ারটেকার দেখা কেয়ারটেকার আছে, কেয়ারটেকার আছে। এবং আপনি যে কোনো দিন যে কোনো সময় যদি আমাদের গুড়াপের বাড়িতে যান, দেখবেন সব সময় বাড়ি ওয়েল মেনটেন, আচ্ছা, আজকের ডেট অবধি রাখা আছে। আপনারা পারিবারিক ভাবে তার মানে আজও, এটা খুব ভালো লাগলো জেনে যে আপনি তার একটা প্রজন্মের পরের প্রজন্ম, হুম, আপনার পরবর্তী প্রজন্ম চলে এসছে, হ্যাঁ, তাই তো? হ্যাঁ। এই যে ধারাবাহিক ভাবে একজন মানুষকে তারা পারিবারিক ভাবে মনে রাখছেন, এটাও তো খুব বড় একটা ব্যাপার। আপনাদের পারিবারিক ঐতিহ্যকে আপনারা ধরে রাখার চেষ্টা করছেন, এবং এই অদ্ভুত একটা চারপাশে গড়ে ওঠা যে একটা অতি আধুনিকতা, যেখানে পুরনো সবকিছুকে আমরা প্রায় ধূলিসাৎ করে দিচ্ছি, যেখানে পুরনো বাড়ি, ঐতিহ্যমণ্ডিত যে সমস্ত স্থাপত্যগুলো, সেগুলোর কথা আমরা মনে রাখছি না, সেখানে একজন পারিবারিক ভাবে একজন মানুষ গুড়াপে কেসি নাগের যে পুরনো স্মৃতিচিহ্নগুলো সেগুলোকে ধরে রাখছেন। আমরা খুব অল্প সময়ের জন্য, বললাম না, বিন্দুতে সিন্ধু দর্শনের মতন ব্যাপার, এত বড় একজন মানুষকে নিয়ে তারই পরিবারের একজন আলোচনা করছেন, আমরা অন্তত নতুন করে একটু ভাবার সুযোগটা পাই, এবং সেই ভাবার সুযোগ করে দেওয়ার জন্য আমরা অন্তত একবার ধন্যবাদ জানাই পাহাড়িয়া টাইমসকে। ধন্যবাদ। আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি।